সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নতুন আয়োজন লাইফস্টাইলে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। শুদ্ধাচার এটি নিশ্চিতভাবে ভালো মানুষের ভূষণ। শুদ্ধাচারে মানুষ মাত্রই ভালো মানুষ। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশলকে আমরা অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবেই শুদ্ধাচারের জাতি নির্মাণে এই শুদ্ধাচারের চর্চাটা শুরু হতে হবে পরিবার থেকে। পরিবারে শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে, সমাজে। তারই প্রভাব পড়বে আমাদের জীবনে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে শুদ্ধাচার চর্চা। আসুন শুদ্ধাচারী হই। স্নায়ু ও পেশির সক্রিয়তা বজায় রাখা এবং মানসিকভাবে উদ্যমী ও প্রাণবন্ত থাকার অন্যতম উপায় খেলাধুলা। শুধু জয় পরাজয় নয়, শৃঙ্খলা রপ্ত করতেও সাহায্য করে খেলাধুলা। তাই খেলায় অংশ নিন, পরিবারের সদস্যদেরও উদ্বুদ্ধ করুন। খেলাধুলা চর্চায় স্পোর্টিং অ্যাটিটিউড সৃষ্টি হয়, যা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। খেলায় বিজয়ী হলে প্রতিপক্ষকে কটাক্ষ করবেন না, তাদের সাথে আন্তরিকভাবে হাত মেলান। পরাজিত হলে বিপক্ষের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করবেন না। খেলাধুলায় জয় পরাজয়কে সহজভাবে গ্রহণ করুন এবং ভুল থেকে শিক্ষা নিন। ত্রুটিগুলোকে শনাক্ত করার মধ্য দিয়েই একজন মানুষ নিজের সম্ভাবনাকে বিকশিত করতে পারে। এই দৃষ্টিভঙ্গি আপনাকে জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে রাখবে। প্রতিপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় কৌশল শিখতে দ্বিধা করবেন না। সাফল্য অর্জন ও সীমাবদ্ধতা অতিক্রমে অনুশীলনের বিকল্প নেই। নিয়মিত সুপরিকল্পিত অনুশীলন দক্ষ ও চৌকস খেলোয়াড়ের মূল মন্ত্র। অনুশীলনে আনন্দ খুঁজে নিন, মনকে সঁপে দিন, বিজয় আপনারই। ছল চাতুরি করে জেতার মানসিকতা পরিহার করুন। অনৈতিক পন্থায় সাময়িক সাফল্য এলেও তা দীর্ঘস্থায়ী ও কল্যাণকর হয় না। খেলতে গিয়ে বা খেলা দেখতে গিয়ে অনিয়ন্ত্রিত আবেগকে প্রশ্রয় দেবেন না। পারিবারিক অনুষ্ঠানে বা উৎসবে পরিবারের সদস্যরা মিলে ঘরোয়া খেলায় অংশ নিন। আনন্দের পাশাপাশি এতে সবার মধ্যে হৃদ্যতা বাড়বে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তদের দ্রুত নিরাময়ের ক্ষেত্রে ফুসফুস সংক্রমণের বিষয়টি বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানো এবং ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী ইমিউনিটি গড়ে তুলতে করোনাকালে বিশ্বব্যাপী দমচর্চার উপরে জোর দেওয়া হয়েছে। বলা হচ্ছে ফুসফুস সুরক্ষিত থাকলে করোনা ভাইরাস সহজে কাবু করতে পারে না। এই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় নিয়মিত দমচর্চায় সুস্থ জীবন। আমার সাথে আছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চিফ ইয়োগা ইনস্ট্রাক্টর আহমেদ শরীফ। দর্শক, আপনারাও পারবেন স্ক্রিনে দেখানোর নম্বরে টেলিফোন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা বা মতামত দিতে। আমরা আলোচনা শুরু করছি। আহমেদ শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইফস্টাইল অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। দর্শক শ্রোতাদেরও জানাই অভিনন্দন। আপনাকে আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাই, আমরা যে জানতে চাইছি যে নিয়মিত দমচর্চায় সুস্থ জীবন, নিয়মিত দমচর্চাটা মানে সঠিকভাবে যে দম নেওয়ার কথা বলা হচ্ছে, সঠিকভাবে দম নেওয়ার ব্যাপারটা কি? এবং সেই সাথে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফুসফুসের যে 100% কার্যক্ষমতা, সেইটা আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারি কিনা? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন, একদম মৌলিক প্রশ্ন। শেষেরটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আসলে আমরা আমাদের যে ফুসফুসের যে ক্যাপাসিটি আছে, লাংসের যে 100% ক্যাপাসিটি, সেটাকে আমরা সাধারণত ব্যবহার করি না। আর ব্যবহার করি না বলে ফুসফুসের যত ধরনের অসুখ বিসুখ সেগুলোতে আমরা ভুগতে থাকি। তো এ কারণে এই 100% ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই দমের কিছু কৌশল আছে, সেই কৌশলগুলোকে আয়ত্ত করে নিতে হবে। তখন কি হবে, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্র অনেকগুলো অঙ্গের সমাহারে গঠিত। সবগুলো অঙ্গের মাসলকে নিয়ে যখন আপনি টোটাল দমটাকে চর্চা করবেন, তখন এই যে 100% যেটা আছে সেটা আমরা সেই বায়ুটা আমরা নিতে পারবো। এ কারণেই হচ্ছে নিয়মিত দম চর্চার গুরুত্ব। এবং যখন আমরা এই জিনিসটাকে অনুসরণ করবো, তখন এই নানান ধরনের যে ফুসফুসের সংক্রমণ হয় সেগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। আচ্ছা, এটা তো আপনি এক লাইনে বললেন যে ফুসফুসের কার্যক্ষমতা যদি শতভাগ আমরা ব্যবহার না করি, সেই ক্ষেত্রে মানে সঠিক দমচর্চা যদি আমরা না করি, সেই ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? আগে একটু সমস্যার কথাটা শুনে নিতে চাই।
সমস্যা বিশেষ করে ফুসফুসের সমস্যা হবে। এখন যে করোনা কাল চলছে, এই করোনার শিকার কিন্তু আমরা হতে পারি, বর্তমানের বাস্তবতায় আমরা এটা বলতে পারি। আর WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের একটা জরিপে দেখা যায়, যদি আমরা ফুসফুসের ব্যায়াম না করি, অর্থাৎ দম ঠিক মতো না নেই, তাহলে তারা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীতে 30 কোটি মানুষ এখন অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত। তো এটার মূল কারণ হচ্ছে আমরা ঠিকভাবে দম নিই না। আর 21 কোটি মানুষ শ্বাসতন্ত্রের রেসপিরেটরি সিস্টেমের অন্যান্য অসুখগুলোতে তারা ভুগছেন। তো এই কারণেই বিশেষ করে ফুসফুসের সমস্যাগুলো দূর করার জন্য, এবং আপনি দেখবেন অনেক সময় ইন্টারভিউ দিতে গিয়ে আমাদের নার্ভাসনেস কাজ করে, কিংবা সর্দি কাশি এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ঠিকভাবে দম না নেওয়ার কারণে এই অসুখগুলো হয়। তারপরে দেখবেন যে নার্ভাস ব্রেকডাউন, এটাও কিন্তু একটা এই ফুসফুসে দম না নেওয়ার কারণে কিন্তু এটা সৃষ্টি হয়। তারপরে আত্মবিশ্বাসের অভাবটা দেখা যায়, যারা ঠিকভাবে দম না নেয় তাদের চেহারায় সেই ক্লান্ত ইয়েটা থাকে না, লাবণ্যময়তাটা থাকে না। আর যারা রেগুলার দম চর্চা করেন, ফুসফুসের 100 ভাগ ব্যবহার করেন, তাদের চেহারার লাবণ্যটা অন্যরকম মানুষের চোখে ধরা পড়ে। সব মিলিয়ে ক্লান্তি নাশ করতে এবং কর্ম উদ্যমটাকে বাড়ানোর জন্যই আমাদেরকে ফুসফুসের এক্সারসাইজ গুলো, ব্রিদিং এক্সারসাইজ গুলো করতে হবে। আচ্ছা, আমরা কিভাবে তাহলে সঠিকভাবে দম চর্চা করতে পারি? হ্যাঁ, চমৎকার। প্রথমত হচ্ছে যে আমাদের যে অঙ্গগুলো শ্বাস নিতে সহযোগিতা করে, সেই অঙ্গগুলোকে আগে ব্যবহার করতে। তো আমাদের টোটাল 100% শ্বাস গ্রহণের ক্ষেত্রে কয়েকটা বিষয় কাজ করে। একটা হচ্ছে অ্যাবডোমেন। সুতরাং অ্যাবডোমিনাল যে মাসল আছে, সেই মাসলগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রথমত। তারপরে হচ্ছে যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের সঠিক ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের বক্ষস্থল অর্থাৎ থোরাসিক রিজিয়নে যে মাসল আছে, সেই মাসলগুলোকে ব্যবহার করতে হবে। এবং সবার শেষে আমাদের কাঁধের যে পেশি আছে, সেই পেশিগুলোকে ব্যবহার করতে হবে। এই যে সবগুলো পেশিকে যখন আমরা ব্যবহার করতে পারবো, তখনই আসলে 100% আমরা দমটাকে নিতে পারবো। তো এই মাসলগুলোকে ব্যবহার করার চমৎকার সুযোগ রয়েছে ইয়োগাতে। ইয়োগার অনেকগুলো অঙ্গ রয়েছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এগুলোর মধ্যে প্রাণায়াম হচ্ছে চতুর্থ অঙ্গ। এই অঙ্গটা এ কারণেই দেয়া হচ্ছে যাতে আমরা ফিজিক্যালি ফিট থাকতে পারি, মেন্টালি ফিট থাকতে পারি, এবং নানা ধরনের শ্বাসতন্ত্রের যে অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যেন দূরে থাকতে পারি। আপনি যে ধাপগুলো বললেন, এক একটা ধাপ যদি আমাকে একটু ব্যাখ্যা করে বলেন। এটা একটু সময় নেবে, তারপরে সংক্ষেপে বলি। যম মানে হচ্ছে যে নৈতিক গুণাবলী আপনাকে অর্জন হবে, এটা গেল প্রথম পয়েন্ট। এটার আবার 5টা ভাগ রয়েছে। তারপরে নিয়ম, নিয়ম মানে হচ্ছে ডিসিপ্লিন, আপনাকে কিছু ডিসিপ্লিন অনুসরণ করতে হবে, এটারও 5টা ভাগ রয়েছে। সময় যেহেতু কম, সেই কারণে এটা সেদিকে আমরা যাচ্ছি না। তারপরে হচ্ছে 3 নম্বর আসন, যে আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে গেলে আসন করতে হবে। যে আসনে বসে আপনি দমের চর্চা করবেন, সেই ধরনের কিছু আসন, শরীরটাকে সুস্থ রাখার জন্য কিছু আসনের চর্চা করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে প্রাণ যোগ আয়াম, এই দুটো শব্দের সমাহার। প্রাণ মানে আমরা সবাই বুঝছি, সেটা হচ্ছে লাইফ ফোর্স, এনার্জি, যা আপনাকে প্রাণশক্তিতে উজ্জীবিত রাখে। আর আয়াম মানে হচ্ছে, এটা সংস্কৃত শব্দ, এটার মানে হচ্ছে বিস্তার ঘটানো, এটার মানে হচ্ছে কন্ট্রোল। তো দমের নিয়ন্ত্রণ করা, এই যে দমের নিয়ন্ত্রণ যখন আপনি করতে পারবেন, তখনই আপনি ফুসফুসের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকবেন এবং সেই সঙ্গে প্রাণশক্তিতে উজ্জীবিত। আপনি যদি দেখেন আমাদের বুজুর্গ, মুনি, ঋষি, সাধক যারা ছিলেন, তাদের আয়ু কিন্তু জেনারেলি অনেক বেশি থাকে, অনেক বেশি। হ্যাঁ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, তিনি জীবদ্দশায় 160 বছর বেঁচেছিলেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জীবদ্দশায় 150 বছর বেঁচেছিলেন। তাদের চেহারায় যে লাবণ্য, তাদের যে দীর্ঘায়ু, এটার একটা বড় কারণ হচ্ছে তারা এই প্রাণায়ামের, এই দমের চর্চা করতেন, নানান নামে এটাকে চর্চা করতেন। এ কারণে আধুনিক মানুষের জীবনেও আমরা যাতে ভালো থাকতে পারি, চেহারায় লাবণ্যতা নিয়ে আসতে পারি, চেহারা সৌন্দর্যটাকে আমরা ধরে রাখতে পারি, সেই জন্য অবশ্যই আমাদের দমের চর্চা দরকার। আর সেই সঙ্গে তো আমরা ফুসফুসের অসুখ বিসুখ থেকেও ইনশাআল্লাহ আমরা নিরাময় লাভ করতে পারব। আচ্ছা, ছোট একটা প্রশ্ন আমি এক লাইনে করতে চাই। আপনি যে বলছিলেন আমাদের রেসপিরেটরি সিস্টেমের কথা, রেসপিরেটরি সিস্টেম কিভাবে কাজ করে সেইটা নিয়ে একটুখানি বলছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের শরীরটাকে অত ভালোভাবে চিনি কিনা? এক্ষেত্রে একটু সচেতনতা আমাদের প্রয়োজন। সবাই, সাধারণ মানুষ আমরা যারা আছি, যারা সচেতন, তারা চেষ্টা করছেন। আর এখনো যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না, অধিকাংশই আসলে জানেন। বিষয় হচ্ছে সাধারণ মানুষ অধিকাংশই এই বিষয়কে জানেন না। তো জানার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা এটার বেনিফিটটা নিতে পারবো এবং তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমি ছোট, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আমরা বাকি আলোচনাটা করব। দর্শক, লাইফস্টাইল একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন।
আবারও স্বাগত লাইফস্টাইলে। আলোচনা করছি নিয়মিত দম চর্চায় সুস্থ জীবন এ বিষয়ে। আলোচনার জন্য আমাদের সাথে আছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের যোগচর্চার প্রধান আহমেদ শরীফ। আমরা আবার আলোচনা শুরু করব। আহমেদ শরীফ, এবার আপনার কাছে আমি জানতে চাইবো যে দম চর্চার ক্ষেত্রে কিছু অনুশীলনের কথা বলছিলেন, সে অনুশীলনগুলো কি কি, কিভাবে করতে হবে সেগুলো? চমৎকার। আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি, দম চর্চা কিন্তু খুব সহজ। আপনি রাস্তাঘাটে, বাসে, অফিসের চেয়ারে বসে, যে কোনো জায়গায় বসে কিন্তু দম চর্চাটা আমরা করতে পারি। সুতরাং এই সহজ জিনিসটাকে যদি আমরা একটু ফলো করতে পারি, তাহলে আমাদের ফুসফুসের যে 100% ক্যাপাসিটি, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে ধরেন যে আপনি অফিসেই বসে আছেন, এখানে কিন্তু অনুশীলন শুরু করে দিতে পারেন। আমি কয়েকটা প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি অফিসে থাকেন, আপনি চেয়ারে বসে থাকেন, স্বাভাবিক মেরুদণ্ড সোজা করে বসবেন। বসে 2 হাত হাঁটুর উপরে রাখবেন। আর যদি দাঁড়িয়ে করতে চান কোনো কারণে, তাহলে দাঁড়িয়ে 2 হাত কোমরে রাখবেন, মেরুদণ্ড সোজা করে। তারপরে আপনি নাক দিয়ে ধীরে ধীরে বুক ফুলিয়ে দম নেবেন। যতটুকু পারেন বুকটাকে আপনি ফুলাবেন, প্রসারিত করবেন। আমি একটু দেখাচ্ছি। নাক দিয়ে আমরা ধীরে ধীরে দমটাকে নিলাম, বুকটা ফুললো, প্রসারিত হলো, এবং মুখ দিয়ে হালকা ফাঁকা করে দমটাকে আমরা ছেড়ে দিলাম। এইভাবে আমরা এই অনুশীলনটা 1 থেকে 3 মিনিট অনুশীলন করতে পারি। আর যদি বার হিসেবে কল্পনা করেন, তাহলে আপনি এক সিটিং এ বা এক স্ট্যান্ডিং এ কমপক্ষে 19 বার এটাকে চর্চা করবেন। এভাবে দিনে আপনি কয়েক দফা চর্চা করে নিতে পারেন। আর যারা ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, তারা নামাজের আগে কিংবা নামাজের পরেও এটাকে অনুশীলন করতে পারেন। তাহলে দেখবেন যে খুব সহজে আপনি এই জিনিসটাকে ভুলছেন না করার জন্য। আর অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই দমটাকে আপনি চর্চা করতে পারেন। এটাকে বলে সহজ উজ্জীবন প্রাণায়াম। সহজে যাতে উজ্জীবিত হওয়া যায়। যখনই আপনি ক্লান্তি অনুভব করছেন, সাথে সাথে আপনি এই প্রাণায়ামটা, এই ব্রিদিং এক্সারসাইজটা করুন, দেখবেন নিজেকে খুব উজ্জীবিত লাগবে, আপনি কর্মস্পৃহা ফিরে পাবেন। এটা গেল একটা অনুশীলনী। আরো কিছু সহজ অনুশীলনী আছে, যেগুলো আমরা করলে আমরা চমৎকার সুস্থ জীবন উপহার পাবো। তার মধ্যে একটা প্রাণায়াম হচ্ছে, এটাকে বলা হয় একনাসা প্রাণায়াম বা নাড়ি শোধন প্রাণায়াম। এটাকে আবার নানান নামে অনুলোম বিলোম এই প্রাণায়াম হিসেবে এটাকে অভিহিত করা হয়। তো একনাসা কেন, এক নাক দিয়ে নেওয়া হয়, আরেক নাক দিয়ে ছাড়া, খুব সহজ। তো আমাদের ইয়োগাতে কিছু বিষয় আছে, সায়েন্স এই পর্যন্ত এখনো পৌঁছায়নি। তো সেই নাড়িগুলোকে ঠিক রাখা, অর্থাৎ আমাদের শরীরের যে এনার্জি ব্যালেন্স, সেই এনার্জি ব্যালেন্সটাকে এই প্রাণায়াম ঠিক করে। এই জন্য এটা খুব জরুরি। আমি একটু দেখাচ্ছি। আমাদের ডান হাতটা প্রথমে আমরা মেরুদণ্ড সোজা করে বসবো, তারপর ডান হাতে বিশেষ ভঙ্গিমা করতে হবে। সেটা হচ্ছে এইভাবে, অর্থাৎ বড় আঙ্গুল এবং আমাদের যে অনামিকা আঙ্গুল, সেই দুটো আঙ্গুলকে বাইরে রাখতে হবে। কোনো কারণে যদি না পারা যায়, তাহলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমরা করতে পারি। আবার কোনো কারণে কনিষ্ঠ আঙ্গুল যদিও না পারেন, কোনো সমস্যা নেই, হাতটাকে এইভাবে রাখবেন। এক নাক এরকম চেপে ধরবো, আর এক নাক দিয়ে এটা এইভাবে করবো। আমি একটু দেখালে বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রথমে আমরা নির্দিষ্ট ভঙ্গিমার ডান নাকটা চেপে ধরলাম। এবার বাম নাক দিয়ে আস্তে আস্তে উপরের দিকে দম নিচ্ছি। এবার অনামিকা আঙ্গুল দিয়ে দমটাকে বন্ধ করে দেব। এবার অন্য নাক দিয়ে দমটাকে ছেড়ে দেব। আবার ওই নাক দিয়ে উপরের দিকে দম নেব, বন্ধ করলাম, অপর নাক দিয়ে ছেড়ে দিলাম। আবার উপরের দিকে দম নিলাম, বন্ধ করলাম, অপর নাক দিয়ে ছেড়ে দিলাম। এইভাবে এটা চলতে থাকবে। এটা করলে যে কাজটা, আমার শরীরের উপকার যেটা হবে, আমাদের নাকের 2টা ছিদ্র, সেই ছিদ্রগুলো প্রপারলি কাজ করবে। যারা সর্দি কাশির কারণে কষ্ট পান, কিংবা যারা একটু অল্পতেই ক্লান্ত হয়ে যান, যাদের শ্বাসকষ্ট হয়, তারা যদি এই প্রাণায়ামটা অনুশীলন করেন, খুব সহজেই এই ফুসফুসের অসুখ থেকে তারা নিরাময় লাভ করতে পারে। তো এটাকেও আমরা 1 থেকে 3 মিনিট অনুশীলন করতে পারি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে আপনি যে আঙ্গুলের ভঙ্গি আমরা না দেখালাম, এটা না পারেন, তাহলে এইভাবে করবেন। এই যে এক নাক ধরলাম, আবার এই যে এইভাবে চলে গেল, আবার নিলাম, বন্ধ করলাম, অপর নাক দিয়ে ছেড়ে দিলাম। এইভাবে করতে পারেন। আর শেষ কথা হচ্ছে, যখনই দমটা আপনি শেষ করতে চাইবেন, অর্থাৎ এই প্রাণায়ামের অনুশীলন শেষ করতে চাইবেন, আপনি 1 মিনিট করুন, 2 মিনিট করুন, 3 মিনিট করুন, তখন অবশ্যই বাম নাক দিয়ে দমটাকে ছেড়ে দিয়ে শেষ করুন। অর্থাৎ যে নাক দিয়ে আপনি দম নেওয়াটা শুরু করলেন, সেই নাক দিয়ে দম ছেড়ে দিয়ে প্রক্রিয়াটাকে শেষ করবেন। এটা হলো প্রক্রিয়া। আরো প্রাণায়াম আমরা অনুশীলন করতে পারি। তার মধ্যে একটা জনপ্রিয় এবং বাচ্চারা খুব মজা করে এটাকে বলা হয় গরিলা ব্রিদিং। আচ্ছা।
গরিলা অনেকটা গরিলা কিংবা শিম্পাঞ্জি দেখবেন যে যখন সে একটু তার উচ্ছ্বাসটাকে প্রকাশ করতে যায় সে এরকম করে তার বুকটাকে চাপে। তো আমরা যদি আমাদের বুকে দম নিয়ে এরকম একটু চাপ পাই তাহলে কি হবে, আমাদের ফুসফুসটা খুবই শক্তিশালী হবে। তো আচ্ছা। এটা কিভাবে করতে হয় একটু দেখাই। নিশ্চয়ই। প্রথমে আমরা নাক দিয়ে ধীরে ধীরে দম নিলাম। দম নেয়ার পরে হাতটাকে আমরা বুকের পাশে এভাবে নিয়ে আসবো। নিয়ে এসে একটা আওয়াজ করে করে আমরা দমটাকে ছেড়ে দিব। আমি একটু দেখাচ্ছি। অর্থাৎ যার যতটুকু দম থাকে সে ভিতরে তিনি দমটাকে ছেড়ে দিবেন। আবার যদি মনে করেন যে না এরকম মুষ্টিবদ্ধ করে কিলাকিলি করতে পছন্দ না করেন তাহলে হাত এইভাবে করেও করতে পারেন। তো এটাকেও আমরা 1 থেকে 3 মিনিট অনুশীলন করতে পারি এবং এই যে বাচ্চাদের এখন ইমিউনিটি কমে যাচ্ছে এটা খুব ভাবে কাজ দিবে এই প্রাণায়ামটা। যখন তারা এই প্রাণায়াম অনুশীলন করবে তারা প্রাণবন্ত হবে। অনেক বাচ্চা দেখবেন যে খুব চঞ্চল, অতি চঞ্চল। একটা হচ্ছে যে বাচ্চারা চঞ্চল থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এই হাইপার অ্যাক্টিভ বাচ্চা যারা আছে তাদেরকে যদি আমরা এই প্রাণায়ামটা অনুশীলন করাতে পারি তাহলে দেখবেন যে তারা খুব দ্রুত একটু ট্রাঙ্কুইলের পথে অগ্রসর হচ্ছে, প্রশান্তি পাচ্ছে, স্থির হচ্ছে, নরমাল জীবন। আচ্ছা, তার মানে ছোট বড় সবাই এই প্রাণায়ামের চর্চাটা করতে পারেন। আমার ধারণা আমাদের সাথে দর্শকরা খুব সম্ভবত আপনার সঙ্গে প্র্যাকটিসটা করে ফেলেছেন কিছুটা হলেও। অসংখ্য ধন্যবাদ আহমেদ শরীফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান শেষ করব অটো সাজেশন চর্চা দিয়ে। নিউরোসায়েন্টিস্টরা দীর্ঘ পরীক্ষায় দেখেছেন যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায়, নতুন ডেনড্রাইট অর্থাৎ নিউরন থেকে নিউরনে নতুন সংযোগ পথ তৈরি হয়। ক্রমাগত একই তথ্য যেতে থাকলে মস্তিষ্কের কর্মকাঠামো বা ওয়ার্কিং স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। মস্তিষ্ক তখন এই নতুন বাস্তবতা সৃষ্টিতে কাজে নেমে পড়ে। অটো সাজেশন চর্চা আসলে একই কথা একই বাণী বারবার বলার মাধ্যমে মন ও মস্তিষ্কের শক্তি ভাণ্ডারকে সক্রিয় করে তোলা। আমাদের আজকের অটো সাজেশন: আমি নিয়মিত দম চর্চা করব, ফলে আমার প্রাণবন্ততা ও কর্মস্পৃহা বাড়বে। দর্শক, দমচর্চা আশা করি আপনারা শতবার করে প্র্যাকটিস করবেন। আজ এই পর্যন্তই। দিনে শতবার বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসির সঙ্গে থাকুন।